রবীন্দ্রনাথ, স্পন্সর্ড বাই ডক্টর প্লাস ফিনাইল, কীট পতঙ্গ জীবাণু সব এবার কফিন ভর্তি। পাওয়ার্ড বাই একেডি ঘি, co-sponsored by আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। নমস্কার, সুপ্রভাত। শুরু করছি অনুষ্ঠান ডক্টর প্লাস নিবেদিত প্রতিদিনের রবীন্দ্রনাথ। টাইটেল স্পন্সর্স বাই ডক্টর প্লাস ফিনাইল, পাওয়ার্ড বাই একেডি ঘি, co-sponsors আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। আজকের এই অনুষ্ঠান এই সপ্তাহের যে ভাষা দিবসের সপ্তাহের যে পথ চলা ছিল তার শেষ পর্ব, এবং আজকের অনুষ্ঠানে আমি বহুদিন পর আমার খুব প্রিয় মানুষের সঙ্গে অনুষ্ঠান করছি। এর আগে তিনি এসেছেন, কিন্তু আমি অসুস্থ থাকার জন্য তার সঙ্গে আমার অনুষ্ঠান করা হয়নি। তিনি হচ্ছেন সৌমি ভট্টাচার্য। অনেক অনেক স্বাগত সৌমিদিকে। সুপ্রভাত, সকলে ভালো থেকো। ভালো থেকো, আর খুব সুন্দর লাগছে তোমাকে। আর সৌমিদি মানেই না প্রাণ খুলে গান, আর আমরাও প্রাণ খুলে গান শুনি আর কি। কেননা এটা তো একটা মানে গিভিং আর রিসিভিংয়ের ব্যাপার আছে। তুমি সুর আমাদের দিচ্ছ, আমরা সুরটাকে গ্রহণ করছি। অবশ্য আমাদের সুরের আগুন লাগিয়ে গিয়েছেন গুরুদেব। তো আজকে গান শুনবো, বিষয় বলছি। তার আগে অবশ্যই বলি যন্ত্রসঙ্গীত শিল্পীদের কথা। রয়েছেন অভিজিৎ কিবোর্ডে, এবং তার সঙ্গে সঙ্গে তবলায় রয়েছেন অমিত, আর পারকাশনে রয়েছেন বিক্রম। প্রত্যেককে সুপ্রভাত। শব্দ আলো ক্যামেরা পিসের টেলিকাস্টিং আমাদের ভাইদেরকে ধন্যবাদ, সুপ্রভাত জানিয়ে শুরু করি। তবে আজকে রবীন্দ্রনাথ ও দেশ ভাবনা এই নিয়ে আমাদের পথ চলা, যেহেতু ভাষা দিবসের সপ্তাহে আমরা ছিলাম। কিন্তু আমি ভাবছি তুমি যদি পরের দিকে, এখনই না, একটু বসন্তকে ছুঁয়ে যাও, কারণ আমরা বসন্তে রয়েছি। তো আজকে আমি শাড়িটা যখন পরছিলাম আমার মনে হলো আমি পুরো বসন্তের সাজ সেজে ফেললাম। তো চলো শুরু করি গানে। ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে, দিক
শুরু করি রবীন্দ্রনাথের আজকে রবীন্দ্রনাথ ও দেশ ভাবনা, তার স্বদেশ নিয়ে যে ভাবনা। কবির একটি লাইন দিয়ে আমি শুরু করতে চাইছি। Amidst all turbulence and terror, the trumpet sounds to hearten those that disappear and drop, and guide all people in their paths of peril and pilgrimage. Though dispenser of India's destiny, victory, victory, victory to thee. এই যে দেশভাবনায় জাগরুক হয়ে আমৃত্যু যিনি দেশ নির্মাণের সাধনা করে গেছেন, তার বিচিত্র ভাবনার একটি গুরুত্বপূর্ণ দিক ঔপনিবেশিক শক্তির হাতে হতাশাগ্রস্ত ভারতকে উজ্জীবিত করা, তিনিই হলেন দেশপ্রেমিক রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে নিয়ে আমাদের আজকের পথ চলা। জাতীয়তাবাদের নামে অন্য রাষ্ট্রের প্রতি বিদ্বেষ প্রচার নয়, বরং নিজের দেশ গণ্ডি ভেদ করে বিশ্বের সবার সঙ্গে মিলনে সবার চৈতন্য জাগাতে চেয়েছিলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। চলে যাই দিদির পরের গানে। প্রকাশিল অতি অপরূপ মধুর ভাতি, ওই পোহাইল তিমির রাতে, ওই পোহাইল তিমির রাতে, পূর্ব গগনে দেখা দিল নব প্রভাত ছটা, জীবনে যৌবনে হৃদয়ে বাহিরে প্রকাশিল অতি অপরূপ মধুর ভাতি, ওই পোহাইল তিমির রাতে, ওই পোহাইল তিমির রাতে। কে পাঠালে শুভ দিন নিদ্রা মাঝে, মহামহুল্লাসে জাগাইলে চরাচর। কে পাঠালে শুভ দিন নিদ্রা মাঝে, মহামহুল্লাসে জাগাইলে চরাচর। সুমঙ্গল আশীর্বাদ বরষিলে করি প্রচার, সুখ ভারত তুমি চির সাথের সাথী, ওই পোহাইল তিমির রাতে, ওই পোহাইল তিমির রাতে, পূর্ব গগনে দেখা দিল নব প্রভাত ছটা, জীবনে যৌবনে হৃদয়ে বাহিরে প্রকাশিল অতি অপরূপ মধুর ভাতি, ওই পোহাইল তিমির রাতে, ওই পোহাইল তিমির রাতে, ওই পোহাইল তিমির রাতে। রবীন্দ্রনাথের দেশভাবনা বা দেশপ্রেম ছিল মানবতাবাদের প্রচার। কীরকম না, শোষিত ও বঞ্চিত মানুষের জীবনের মানোন্নয়ন এবং তার শিক্ষা ও দেশপ্রেম প্রায়োগিক ভূমিকা গ্রহণ করে শান্তিনিকেতন থেকে বিশ্বভারতীর অঙ্গন। বাঙালির জীবন ও মানুষে তার গভীর উপস্থিতিতে মনে হয় তিনি সর্বদা বিচরণ করছেন দেশ জুড়ে, দেশের মানুষের হৃদয় জুড়ে। গোটা দেশে যখন বিভাজনের রাজনীতি চলছে, ধর্ম নিয়ে মেরুকরণ চলছে, বিপুল শক্তি নিয়ে সন্ত্রাস মাথাচাড়া দিয়ে উঠেছে, তখন রবীন্দ্রনাথের দেশপ্রেম ভীষণভাবে প্রাসঙ্গিক হয়ে ওঠে। তার ন্যাশনালিজম প্রবন্ধ এই দিকেরই কিন্তু নির্দেশ করে। আমরা আসবো এই আলোচনায়, তবে একটা কথা বলি, আজকের যুগে দাঁড়িয়ে যে ভারতবর্ষে আমরা রয়েছি, যে পশ্চিমবঙ্গে আমরা রয়েছি, আমাদের বলতে লজ্জা করে এটা রবীন্দ্রনাথের পশ্চিমবঙ্গ, এটা রবীন্দ্রনাথের বাংলা, রবীন্দ্রনাথের দেশ। কেন আমি এই কথাটা আমি বলবো, আমি জানি না আপনারা হয়তো কেউ কেউ বিরূপ মন্তব্য করতে পারেন, কিন্তু একবার ভেবে দেখুন তো, যে স্বাধীনতা পরবর্তী ৭৫ বছরের স্বাধীনতা পার করে ফেলেছি আমরা, সেই স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষের শিক্ষার মান তার জনসংখ্যার রেশিওতে কতটা বেড়েছে একটু ভাবতে হবে।
আর বর্তমানে পশ্চিমবঙ্গে যে শিক্ষা কেলেঙ্কারি চলছে এ তো মনে হয় স্বাধীনতা পরবর্তী সবথেকে বৃহৎ অর্থনৈতিক কেলেঙ্কারি। এত বড় স্ক্যাম স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষ জুড়ে আর হয়নি যেটা আমরা এখন দেখছি। এটা আমাদের নিজেদের মূল্যবোধের অবনমন। মানুষ যখন নিজের মূল্যবোধ হারিয়ে ফেলে মানুষ অন্যায় করে। মানুষ যদি তার মূল্যবোধ জাগরুক থাকে মানুষের, তার মানে ভালো মন্দের জ্ঞান যদি হিতাহিত জ্ঞান যদি সঠিকভাবে থাকে তাহলে সে অন্যায় করতে পারে না। দেখবেন আমাদের প্রত্যেকের অবচেতন মনে একটা দানব আছে, কোনো সময় মনে হয় এই কাজটা করে ফেলি, কিন্তু আমাদের ভেতরে যে দেবতা রয়েছে সে বলে না এটা করা অন্যায় হবে, করো না। তখন কি হয়, সেই অসুরের উপরে আমাদের দেবতা ভর করে বলে আমরা অন্যায়টা করি না। কিন্তু যখন এই মূল্যবোধ থাকবে না, ভ্যালু থাকবে না, তখন কিন্তু এই দেবতা হেরে যাবেন, অসুর জিতে যাবে। তো এই যে স্ক্যাম দেখছি আমরা, এখানে দেবতা হেরে গেছেন, অসুর জিতে গেছেন। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির প্রান্তে ফিরছি, সঙ্গে থাকবেন। প্রতিদিনের রবীন্দ্রনাথ স্পন্সর্ড বাই ডক্টর প্লাস ফিনাইল, কীট পতঙ্গ জীবাণু সব এবার কফিন ভর্তি। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। নমস্কার বন্ধুরা, আমি মঞ্জুরি ব্যানার্জি। 24শে ফেব্রুয়ারি সকাল 8টায় সিটিভিএন চ্যানেলে দুখুমিয়া অনুষ্ঠানে আমি আসছি। প্লিজ আপনারা আমার সাথে থাকুন। দুখুমিয়া প্রতি শুক্রবার সকাল 8টায় কাজী নজরুল ইসলামের জীবনের তথ্য ও সঙ্গীতের অনুষ্ঠানটি দেখুন আগামী 24শে ফেব্রুয়ারি একমাত্র সিটিভিএন প্লাসে। মনময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে। একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। ঘর রাখতে সাফ এবার কেউ পাবে না মাফ। ফিনাইলের গুণেই কম্ম কাবার, আরশোলা মশামাছি জীবাণুর বংশ সাবার। উজ্জ্বল ঘর বারান্দা শত গুণে, বালতি জলে 2 ঢাকনা গুনে গুনে। এবার এলো ডক্টর প্লাস হোয়াইট ফিনাইল, যতই করো ফন্দি, কীট পতঙ্গ জীবাণু সব এবার কফিন ভর্তি। এখন ISI মার্কযুক্ত ডক্টর প্লাস ফিনাইল। ফর ট্রেড ইনকোয়ারি 9147139400। আপনার এলাকায় একেডি ঘি যদি না পেয়ে থাকেন, শুধুমাত্র ফোন করুন 9051113815 এই নম্বরে, আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেডি ঘি। বিশুদ্ধতার আর এক নাম একেডি ঘি। এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে। ফ্যাশনেবল কিডস ওয়্যারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস, আ হাউস অফ আবরণ। যোগাযোগ 8100724076। অরেঞ্জেস, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। প্রতিদিনের রবীন্দ্রনাথ স্পন্সর্ড বাই ডক্টর প্লাস ফিনাইল, কীট পতঙ্গ জীবাণু সব এবার কফিন ভর্তি। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন অনুষ্ঠান ডক্টর প্লাস নিবেদিত প্রতিদিনের রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ও দেশ ভাবনা নিয়ে আমাদের আজকের পথ চলা। সৌমিদি রয়েছেন, গানে গানে এগোবো। সৌমিদি আক্ষেপ করেছেন বলে আমি আজকে এই শাড়িটা পরে এসেছি। কেন জানেন? সৌমিদি বলেছে তোমরা আমাকে খালি স্বদেশ পর্যায়ে ডাকছো, তাই আমি মনে মনে ভেবেছি আজকে আমি হলুদ শাড়ি পরে যাব, বসন্তের গানও শুনবো। দ্বিতীয় পর্বে কিন্তু বসন্ত শুনবো আজকে আমরা। কারণ আমি কেন বসন্ত শুনবো, আগামী সপ্তাহে আমি বসন্তর উপরে কাজ করব, বসন্ত এবং রবীন্দ্রনাথ নিয়ে পথ চলবো। তো আজকে তুমি তার সূচনা করে দিয়ে যাবে, তোমার মনে রাগ থাকবে না, দুঃখ থাকবে না। চলো গানে যাই। রইল বলে রাখলে কারে হুকুম তোমার ফলবে কবে? তোমার টানা টানি টিকবে না ভাই, রবার যেটা সেটাই রবে। রইল বলে রাখলে কারে হুকুম তোমার ফলবে কবে? তোমার টানা টানি টিকবে না ভাই, রবার যেটা সেটাই রবে। রইল বলে রাখলে কারে।
সেটাই করতে পারো, গায়ের জোরে রাখো মারো, যা খুশি তাই করতে পারো, গায়ের জোরে রাখো মারো, যার গায়ে সব ব্যথা বাজে, যার গায়ে সব ব্যথা বাজে, তিনি যা শোন সেটাই সবে রইল বলে রাখলে কারে, হুকুম তোমার ফলবে কবে, তোমার টানা টানি টিকবে না ভাই, রবার যেটা সেটাই রবে রইল বলে রাখলে কারে। অনেক তোমার টাকা করি, অনেক দরায় অনেক দরি, অনেক অশ্ব অনেক করি, অনেক তোমার আছে ভবে, অনেক তোমার টাকা করি, অনেক দরা অনেক দরি, অনেক অশ্ব অনেক করি, অনেক তোমার আছে ভবে, ভাবজ হবে তুমি না যাও, জগৎটাকে তুমি না যাও, ভাবজ হবে তুমি যা যাও, জগৎটাকে তুমি না যাও, দেখবে হঠাৎ নয়ন খুলে, দেখবে হঠাৎ নয়ন খুলে, হয় না যেটা সেটাও হবে রইল বলে রাখলে কারে, হুকুম তোমার ফলবে কবে, তোমার টানা টানি টিকবে না ভাই, রবার যেটা সেটাই রবে রইল বলে রাখলে কারে, রইল বলে রাখলে কারে, রইল বলে রাখলে কারে। একদম রবার যেটা সেটাই রবে, মানে সেটাই হচ্ছে, কিন্তু আলটিমেটলি আলটিমেটলি করতে পারো, গায়ের জোরে রাখো মানে যার গায়ে সব ব্যথা বাজে তিনি যা শোন সেটাই সব হবে, একদম। যেটা সইতে পারবেন না সেটার প্রতিবাদ হবেই। হবেই হবে। এবং তুমি দেখো ধীরে ধীরে কিরম একের পর এক খুলতে 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 জট খুলছে, গিট খুলছে, কিন্তু আমরা আশাবাদী যারা সচেতন মানুষ, শিক্ষা আছে যাদের পেটে, তারা কিন্তু আশাবাদী, তাই না? গিটটা কিন্তু খুলবে। এবং আমার না কেন জানি না মনে হচ্ছে দিদি, সত্যজিৎ রায়ের কথা, সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে ছবিটা তো আমরা গুপি গাইন বাঘাবাইন দেখেছি তখন একদম ছোট, তারপরে যখন হীরক রাজার দেশে দেখেছি তখন ওই স্কুলে। উনিও আরেক দূরদর্শী ছিলেন, দূরদর্শী ছিলেন না বলো, দড়ি ধরে মারোটান রাজা হবে খান খান, মানে এই যে কত বড় সত্যি কথা তিনি লিখে গেছেন। যাই হোক, আমার আজকে রবীন্দ্রনাথের দেশভাবনা নিয়ে কথা বলা। রবীন্দ্রনাথের দেশপ্রেম হলো তার মানবতাবাদ, দেশকে ভালোবাসা, অর্থাৎ দেশের মানুষকে সব ভেদাভেদের ঊর্ধ্বে গিয়ে অকৃত্রিমভাবে ভালোবাসা, পক্ষান্তরে পৃথিবীর সকল মানুষকেই ভালোবাসা। পশ্চিমের পররাষ্ট্রলোভী আগ্রাসী তথা মানবতা বিরোধী জাতীয়তাবাদে কবি বিশ্বাসী ছিলেন না, যা তার 1917 সালে প্রকাশিত ন্যাশনালিজম গ্রন্থে আমরা পেয়ে থাকি। গ্রন্থটির এমন জাদুশক্তি ছিল যে 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ অংশ নেওয়া ম্যাক্স প্লাউম্যান নামে এক ইংরেজ যুবক 1917 সালে গ্রন্থটি পাঠ করে যুদ্ধ থেকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তুমি ভেবে দেখো, 1914-তে যখন বিশ্বযুদ্ধ হলো তখন এই ম্যাক্স প্লাউম্যান নামে এই যুবকটি ওই বিশ্বযুদ্ধে সামিল হয়েছিল। যুদ্ধ চলছে, 1917-তে যখন রবীন্দ্রনাথের ন্যাশনালিজম প্রবন্ধটি বেরোলো, ওটা যখন ম্যাক্স প্লাউম্যান পড়লেন, তিনি যুদ্ধ থেকে বেরিয়ে চলে গেলেন। মানে এই হচ্ছেন রবীন্দ্রনাথ, মানুষের ভেতরের চিত্তশুদ্ধি ঘটান। আমি চাইবো পশ্চিমবঙ্গে মানে এটা ম্যান্ডেটারি হোক রবীন্দ্রনাথ পাঠ, তাহলে সবার, এবং রাজনৈতিক স্তরে রবীন্দ্রনাথ পাঠটা মানে ম্যান্ডেটারি হয়ে যাওয়া উচিত, তাহলে যদি চিত্তশুদ্ধি ঘটে। আর এর ফলে কি হলো, তাকে শাস্তিভোগ করতে হয়েছিল এই প্লাউম্যানকে। রোমারোরাও গ্রন্থটির পরম ভক্ত ছিলেন, তার বোনকে দিয়ে গ্রন্থটির ফরাসি অনুবাদ করে প্রকাশও করেছিলেন। আর আমরা জানি কমিউনিস্ট লেনিনেরও বিশেষ প্রিয় ছিল এই গ্রন্থটি। রবীন্দ্র মননের যে ইতিবাচক দিকটি ছিল তার প্রমাণ তিনি বিভিন্ন লেখায় দিয়েছেন। তাই জাতীয়তাবাদের নামে অন্য রাষ্ট্রের প্রতি ঘৃণা বা বিদ্বেষ প্রচার নয়, বরং শুধু নিজের দেশগণ্ডি ভেদ করে বিশ্বের সঙ্গে মিলনের উৎসবে তিনি সকলের চৈতন্যকে জাগাতে চেয়েছেন। কবি পূজা পর্যায়ের একটি গানে বলেছেন না যে, বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও। এই তুমি ঈশ্বরও হতে পারে, এই তুমি মানবও হতে পারো। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? সুপ্রভাত তনুশ্রীদি। হ্যাঁ, সুপ্রভাত। এই বছরের প্রথম ফোন পেলাম, তাই একটুখানি নতুন বছরের শুভেচ্ছা জানাই। আপনি কে বলছেন?
আমি তাপস ভট্টাচার্য বলছি মানকুণ্ডু মানকুণ্ডু থেকে। দাদা ভালো আছেন? হ্যাঁ, মোটামুটি আছি। না, আমি দীর্ঘদিন ধরে অসুস্থ। আচ্ছা। তবে আমি প্রতিদিনের রবীন্দ্রনাথের প্রিয় শ্রোতা, দীর্ঘ কয়েক বছরের। জানি। আর তারপরে তো আপনারা খুব ভালোভাবে জানেন আপনার এর বৌদি চলে গেছে। আমি জানি গান আপনার নিয়ে স্ত্রী একটু বিয়োগ করে হয়েছে। থাকি। সুপ্রভাত জানাই আজকের গুণী যন্ত্রসঙ্গীত শিল্পী ভাই ও দাদাদের। একটু সৌমির কাছে আসি। সৌমি খুব সুন্দর গান হচ্ছে। অনেক আমি ধন্যবাদ দাদা। একটা গান বলবো, বসন্তে ফুল গাছলো আমার জয়ের জয়ের মালা। মালা, আচ্ছা। এই গানটা শোনার জন্য হ্যাঁ, অপেক্ষায় এটা রইলাম। শুনবো। এই পর্বটা দাদা আমরা একটু দেশ ভাবনায় থাকি, আচ্ছা, এরপরে ঠিক যে আছে, বিরতি ঠিক নেব আছে। তখন আমরা একটু বসন্তের গান শুনবো। শুনতে পারবো তো তখন? একদম সঙ্গে একদম আছি আমি। একদম একদম। সঙ্গে থাকুন তাপসদা, গানেই যাই। এখন আর দেরি নয়, ধরবো তোরা হাতে হাতে ধরবো, আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। এখন আর দেরি নয়, ধরবো তোরা হাতে হাতে ধরবো, আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। ওরে ওই উঠেছে শঙ্খ বেজে, ফুল দুয়ার মন্দিরে যে, লগ্ন বয়ে যায় মাঝে ভাই, কোথায় পূজার অর্ঘ। এখন যার যা কিছু আছে ঘরে সাজা, পূজার থালার পরে আত্মদানের উৎস ধারায় মঙ্গল ঘট ভর্গ। এখন যার যা কিছু আছে ঘরে সাজা, পূজার থালার পরে আত্মদানের উৎস ধারায় মঙ্গল ঘট ভর্গ। আজ নিতেও হবে, আজ দিতেও হবে, দেরি যেন করিস তবে, বাঁচতে যদি হয় বেঁচে নে, মরতে হয়তো মরব। এখন আর দেরি নয়, ধরবো তোরা হাতে হাতে ধরবো, আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। এই গানটা না একটা মার্চ পাস্টের মতো একদম। এবং গানটা না লোকে ভাববেন হয়তো খুব সোজা, কিন্তু এখানে এমনভাবে সুরের চলনটা আছে, একবার লোয়ার নোট একবার হায়ার নোটে, এই জায়গাটা এই যাত্রাটা কিন্তু খুব সহজ নয়। এটা সহজ গান নয়, অনেকেই এটাকে সহজ গান বলে মনে করে নেন। যাই হোক, আমি এবার একটু বলি। রবীন্দ্র জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায়ের মতে রবীন্দ্রনাথের মোট গানের সংখ্যা 2232টি। কবি নিজেই গীতবিতানের দ্বিতীয় সংস্করণে ভাবের অনুষঙ্গ রক্ষা করে গানগুলিকে পূজা, স্বদেশ, প্রেম, প্রকৃতি, বিচিত্র ইত্যাদি পর্যায়ে সাজিয়েছেন। সেক্ষেত্রে 46টি গানকে তিনি স্বদেশ পর্যায়ের অন্তর্ভুক্ত করেছেন। কবির তিরোধানের পর তৃতীয় সংস্করণে জাতীয় সঙ্গীত শিরোনামে কবিবর্জিত 16টি গানকে সংকলিত করা হয়েছে। সুতরাং গীতবিতানে স্বদেশী গানের সংখ্যা সর্বমোট 62টি। রবীন্দ্রনাথের দেশভাবনার প্রকাশ অন্য রচনাতেও কিন্তু আমরা পেয়ে থাকি, এমনকি স্বদেশ পর্যায়ে বিভিন্ন অন্য পর্যায়েও পেয়ে থাকি। তবে স্বদেশ পর্যায়ের গানগুলিতে দেশচিন্তার সচেতন প্রকাশ লক্ষ্য করা যায়। তিনি ভারতীয়তার নবীকরণ ঘটিয়েছেন। তার ভারত চেতনার যেন বিশ্বায়ন ঘটেছে বিশ্ব মানবতার মাধ্যমে। আধুনিক দুনিয়ায় বাণিজ্যিক বিশ্বায়ন তা নয়। রবীন্দ্রনাথের গান প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এ থেকেই তো বোঝা যায় কোনো নির্দিষ্ট ভূখণ্ডে তিনি সীমায়িত নন, সমগ্র বিশ্বই তার আবাসভূমি। এই প্রসঙ্গে বলে রাখি, শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতেও রবীন্দ্রনাথের গানের সুর আছে, ফিলিপিন্সের জাতীয় সঙ্গীতেও রবীন্দ্রনাথের গানের সুর আছে, ছোঁয়া আছে। সুতরাং একটা দেশ বলে নয়, বিশ্বের অনেক দেশেই রবীন্দ্রনাথ সমানভাবে বিরাজ করছেন। আসল কথা,
আমরা অনেকেই দুভাবে তুমি জগৎটাকে দেখতে পারবে। তুমি দেখতে পারবে কিরমভাবে, তুমি পজিটিভভাবে দেখতে পারবে যে হ্যাঁ এটা হচ্ছে, মানে ধরো এই যে গ্লাসে জল, ওই বলে না যে তুমি যেটা কিভাবে দেখছো যে তুমি কি খালি আর ভর্তি। অর্ধেকটা খালি, আমি না বলতে পারি তো অর্ধেকটা ভর্তি। যিনি পজিটিভ সদর্থক তিনি বলবেন অর্ধেকটা ভর্তি, আর যিনি সবসময় নাতে আছেন তিনি বলবেন অর্ধেকটা খালি। তো যারা সবসময় নাতে থাকবে তারা বলবে রবীন্দ্রনাথ আর কি, এখন আর রবীন্দ্রনাথকে নিয়ে কেউ বলে না। আমরা যারা সদর্থক তারা বলবেন না রবীন্দ্রনাথ এখনও আছেন। আমি খুব নিশ্চিত দিদি একটা এমন উথাল পাথাল হবে, আবার রবীন্দ্রনাথ মানুষের মানে সেই জায়গায় মানুষের চাহিদায় পৌঁছে যাবেন যে রবীন্দ্রনাথকেই চাই, কারণ তিনি না হলে না উত্তরণের রাস্তা নেই আমাদের। এটা আমি খুব উপলব্ধি করেছি, তাকে না ধরলে উত্তরণের রাস্তা নেই। তোমার সঠিক বিবেকবোধ বলো, তোমার স্বদেশবোধ বলো, সব কিছুর মূলে কিন্তু রবীন্দ্রনাথ রয়েছেন, সব কিছু করে একদম, গেছেন মানে, তিনি। মননের যে উত্তরণ সেটা ধরো সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট যাই হোক, রবীন্দ্রনাথ ছাড়া গতি নেই গো। মানে তিনি সব দিকটা ভেবে গেছেন যে একেবারে। মানুষকে ভালো রাখতে হবে, এবং সেই মানুষটা তুমি একা কোটি কোটি টাকা রোজগার করছো আর ভালো আছো তা নয়, তোমার সঙ্গে তোমার চারপাশে যারা রয়েছেন, তোমার বাড়িতে যিনি সার্ভ করছেন তাকেও ভালো থাকতে হবে। একদম। আমি আসলে ভালো কি আছি জানো তো, মানে ধরো শুধু তো ওনার সাহিত্য সৃষ্টি বা গান সৃষ্টি বা ওই হিসেবে তিনি নন, একাধারে তিনি বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা, ওইরকম একটা ধারা নিয়ে। সমবায় ভাবনার প্রতিষ্ঠাতা। একেবারে। তারপরে তিনি জমিদারি দেখতে গিয়ে প্রজা এবং জমিদারের যে সম্পর্ক বা আর্থিক যে আমাদের অবস্থান সেটাকে নিয়েও তো তিনি করেছেন, আমি তো ওই বললাম, জন্যই আপামর সবটাই। আজকে এই যে পঞ্চায়েত হচ্ছে, ভারতবর্ষ পঞ্চায়েতের উপরে নির্ভর করেছে তো, সমবায় ভাবনা, সমবায় ভাবনা, এবং পঞ্চায়েত কুটির রাজ শিল্পর সব। যে ভাবনা, একদম। ছোট শিল্পের একদম। কিন্তু এইবারে শান্তিনিকেতনে গিয়ে আমার খুব মন খারাপ হয়ে গেছে, মানে সব কিছুই না কিরম যেন একটা ছাড়া ব্যাপার, মানে একটু যান্ত্রিক না, হ্যাঁ, রাজনৈতিক একটা প্রভাব। তো এই রাজনীতিতে ঢুকে গেছে বিশ্বভারতীতে, যেটা কাঙ্ক্ষিত নয়। রবীন্দ্রনাথ নিজে তো চাননি, একেবারে তিনি না। সযত্নে দূরে রেখেছিলেন এই রাজনীতিটাকে, কিন্তু সেটাই এখন বিশ্বভারতীতে ঢুকে পড়েছে। আমার খুব মানে আমি মানে রবীন্দ্রনাথের জায়গায় গেলে না একটা অন্যরকম অনুভূতি হয় আমার একটু মানে এবারে বিশ্বভারতী ঘুরে এসে একটু মনটাই খারাপ হয়েছে। যাক গিয়ে আশা রাখবো পরের বার গেলে আমি আরেকটু পজিটিভ কিছু পেতে পারবো। চলে যাই গানে। হ্যাঁ। একবার তোরা মা বলিয়া ডাক, জগত জনের শ্রবণ জোড়া, হিমাদ্রি পাষাণ কেঁদে গলে যাক, সুখ তুলে আজি চাহরে। একবার তোরা মা বলিয়া ডাক, জগত জনের শ্রবণ জোড়া, হিমাদ্রি পাষাণ কেঁদে গলে যাক, মুখ তুলে আজি চাহরে।
1905-এর পর রবীন্দ্রনাথের স্বদেশের গান আমরা পাই, এটা কিন্তু আমরা পাই জাতীয় সঙ্গীত পর্যায়ে, গানটি আমরা গীতবিতানে পাই, এবং এটি কবি 25 বছর বয়সে লিখেছিলেন 1886 খ্রিস্টাব্দে, 1292 বঙ্গাব্দে 25 বছর বয়সে এই গানটি কবি লিখেছিলেন। এবং এই গানের মধ্যে কিন্তু কীর্তনের, একদম পুরোপুরি কীর্তনের প্রভাব। তখন তিনি জমিদারি সামলাচ্ছেন, বাউল ফকিরের সন্ধান পেয়েছেন, তখন তিনি রবি বাউল হিসেবে নিজেকে দেখছেন। সেই সময়কার গান কিন্তু এই গানটা, কি সুন্দর গানটা, পুরোপুরি কীর্তনের চলন ছিল এই গানটির মধ্যে, তাই না? প্রথম দিকে যখন স্বদেশের ভাবনায় যে গানগুলো রচনা করেছিলেন, একটু শক্ত মানে সুর বা কথাগুলো, ওই ভুবন মনোমোহিনী বা কিছু কিছু গান, তখন মানে এর থেকেই এলো। সমসাময়িক লোকেরা বললেন যে গুরুদেব এমন গান লিখুন যে সবাই গাইতে গাইতে যাবে, মানে মিছিল করে যাবে, সব আপামর গাইতে পারবে আপনার গান। সঙ্গে সঙ্গে চেঞ্জ করে কীর্তন, বাউল, বাংলার লোকগীতি ঢুকলো আর কি। এবার একটু বলি যে রবীন্দ্রনাথের দেশভাবনা নিয়ে কথা বলছি। সমগ্র বিশ্বই কিন্তু কবির আবাসভূমি, সকলের জন্য ভালোবাসা তথা শুভচেতনা, এটাই তো ভারতীয়ত্ব। জগতের আনন্দযোগের নিমন্ত্রণেই যে তার মানব সংসারে আগমন। প্রকৃত মানব দরদী তথা দেশপ্রেমিক রবীন্দ্রনাথ দেশ ও জাতির মুক্তি আন্দোলনে নিজেকে যুক্ত করেছেন মূলত লেখনীর সাহায্যে। একটু আগে 1905-এর কথা বললাম। বঙ্গভঙ্গকে ঘিরে যে প্রতিবাদের ঝড় উঠেছিল, ওই সময়টিই ছিল কবির স্বদেশ ভাবনামূলক গানের উৎকৃষ্ট সময়। যদিও তিনি বালক বয়স থেকে শুরু করে জীবন সাহান্য পর্যন্ত এই ভাবের গান লিখেছেন, তবে সংখ্যার দিক থেকে ওই সময়টাই আমরা বেশি পাই তার স্বদেশ পর্যায়ের গান। তার স্বদেশ পর্যায়ের গানগুলিকে অনেক ক্ষেত্রেই কোনো কবিতার গীতরূপ, যেমন দুটি জনপ্রিয় গান কেন চেয়ে আছো গো মা মুখপানে এবং আমায় বলো না গাহিতে বলো না, এই দুটোই কোরীয় কোমল কাব্যগ্রন্থের বঙ্গভূমির প্রতি ও বঙ্গবাসীর প্রতি কবিতার গীতরূপ। এ প্রসঙ্গে শেষ গানটির কথা বা শেষ কবিতাটি গান হিসেবে গড়ে ওঠার কারণস্বরূপ আমায় বলো না গাহিতে প্রসঙ্গে রবীন্দ্রনাথের ব্যক্তিগত অভিজ্ঞতার বিষয়টি উল্লেখ করার প্রয়োজন হলো। এই ব্যক্তিগত অভিজ্ঞতার বিষয়টি আমি বলবো একটা গানের হাত ধরে, গানের পরে যাব এই ব্যক্তিগত বিষয়টি নিয়ে আমি কথা বলবো। তবে তার আগে টেলিফোনে আমি কথা বলে নেব। নমস্কার। নমস্কার, আমি বেলঘরিয়া রথতলা থেকে জোনাকি দাশগুপ্ত বলছি। হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, তোমাদের বাসন্তী শুভেচ্ছা জানাই। আজকের আলোচনা যেটা বললে, আলোচনাতে যে বোধ বুদ্ধি দিয়ে যেন, বোধ বুদ্ধি এগুলো দিয়ে যেন রবীন্দ্রনাথকে জানতে পেরে উত্তরণটা ঘটে। সর্বত্র রবীন্দ্রনাথ স্বদেশ, আমাদের দেশমাতৃকা বা স্বদেশ পর্যায়ে বলো, পূজা পর্যায়, বিচিত্র পর্যায়, সর্বত্র প্রতিটা ক্ষণে আমাদের রবীন্দ্রনাথ সঙ্গে। তার বক্তব্য দিয়ে সেগুলো বুঝে নিয়ে আমাদের রবীন্দ্রনাথকে উত্তরণ ঘটাতে হবে। খুব ভালো লাগে তোমার আলোচনা, অনেক কিছু জানতে পারি। একেবারে দাঁড়িয়ে থাকি তোমার কথা শুনবার জন্য আর শিল্পীর গান শোনার জন্য। ধন্যবাদ দিদি, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের প্রত্যেকটা বাঙালির মুখের ভাষা, যারা শুদ্ধভাবে বাংলা বলতে পারি, যারা ভালো বাংলায় কথা বলতে পারি, তাদের মুখের ভাষা কিন্তু রবীন্দ্রনাথ জুগিয়ে দিয়ে গিয়েছেন। আমি আবারও কথাটা বললাম, যারা শুদ্ধ বাংলায় কথা বলি তাদের কথা বলেছি। চলে যাই গানে। আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। মরে হায় 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 রে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। মা তোর বদন খানে মলিন হলে আমি নয়ন, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। তোমারে খেলা ঘরে শিশুকাল কাটিল রে, তোমারি ধুলা মাটি অঙ্গে মাখে ধন্য জীবন মানি। মা তুই দিন ফুরালে সন্ধ্যাকালে কেঁদে জালিস ঘরে। মরে হায় 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 রে মা তুই দিন ফুরালে সন্ধ্যাকালে কেঁদে জালিস ঘরে। তখন খেলা ধুলা সকল ফেলে তোমার কোলে, ও মা তোমার কোলে ছুটে আসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। এই গানটা তো ওপার বাংলার জাতীয় সঙ্গীত। আমি যেদিনকে ভাষা দিবসের অনুষ্ঠান করছিলাম সেদিন বলছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরকে ব্রাত্য করে দেওয়া হয়েছিল ওপার বাংলায়। সেই সময় বলা হয়েছিল যে হিন্দু কবির গান, হিন্দু কবির কবিতা, ঘরে ঘরে ঢুকে বই পুড়িয়ে দেওয়া হয়েছিল। কি অদ্ভুত পরিহাস দেখুন, সেই হিন্দু কবির গানই কিন্তু এখন ওপার বাংলার জাতীয় সঙ্গীত। আসল কথা, কবিদের না কোনো জাত থাকে না, সেটা কাজী নজরুল ইসলাম প্রমাণ করে দিয়ে গেছেন। ধর্ম থাকে না, কবিরার সর্বাঙ্গীন সামগ্রিক। এই যে রবীন্দ্রনাথ, আমি বারবারই যদি তাকে ভারতীয় ভারতীয় করি হবে না, রবীন্দ্রনাথ সারা বিশ্বের। তো আমি বলছিলাম যে আমায় বলো না গাহিতে বলো না, এই গানটিতে একটা তার ব্যক্তিগত অভিজ্ঞতা বা তার একটা ব্যক্তিগত বিষয় রয়েছে। তারকনাথ পালিতের বাড়িতে আমন্ত্রিত কংগ্রেসের নেতৃস্থানীয়দের আচরণে তাদের দেশপ্রেমের অগভীরতা অনুভব করেছিলেন রবীন্দ্রনাথ। তো সেই কারণেই নেতাদের দেশপ্রেমের নামে যে ভণ্ডামি, সেই ভণ্ডামি দেখেই এই গানটি লিখেছিলেন যে আমায় বলো না গাহিতে বলো না। তার কারণ শুধু মিছে কথা ছলো না, এই গানটির মধ্যে কিন্তু এই কথাটা রয়েছে, তাই নয় কি? আমায় বলো না গাহিতে বলো না। তো সেই শুধু মিছে কথা ছলো না রবীন্দ্রনাথ উপলব্ধি করেছিলেন আজ থেকে কত বছর আগে, সে এখনও আমরা সেই ছবিই দেখি। এবং এই গানটা যখন উনি রচনা করেছিলেন, মানে যখন বললেন কবি মানে গাইবেন বলে প্রিপেয়ার্ড ছিলেন না একটা অনুষ্ঠানে, সঙ্গে সঙ্গে রচনা করেছেন, সুর দিয়েছেন, সঙ্গে সঙ্গে গিয়েছিলেন। একদম মানে নিজের মনের ভাবটা সঙ্গে সঙ্গেই
একদম। কি খুব আচ্ছা, একটা টেলিফোন নিয়ে নি দিদি। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? সুপ্রভাত, সুব্রত গুহ, বনিয়াদি হাট থেকে বলছি। দাদা সুপ্রভাত, বলুন। অসাধারণ অনুষ্ঠান হচ্ছে। সকালটা রুইটা করে গেলে একদম মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর সঞ্চালনা আর তত্ত্ব বিষয়ক ব্যাপারটা তুমি ভালো বলছো, খুব সুন্দর হচ্ছে, দারুণ। সরাসরি যাই শিল্পীর কাছে। যান যান। সুপ্রভাত। হ্যাঁ বলো। সুপ্রভাত, গাইছো, কিছু বলার নেই। এরপরে তো বসন্তের গানগুলো শুনবো। হ্যাঁ। তার আগে একটা সরেশ পর্যায়ের গান বলি তোমাকে, হ্যাঁ। যদি সম্ভব হয়। যে তোরে পাগল বলে তার তুই বলিস না কিছু, আচ্ছা। এই গানটি যদি গাইতে পারো। হ্যাঁ হ্যাঁ। একটা বসন্তের গান রয়েছে, আর খুব সুন্দর সঞ্চালনা হচ্ছে তনুশ্রী তোমার, দারুণ, অপূর্ব অপূর্ব। ধন্যবাদ সঙ্গে রইলাম। সৌগত দা, আপনারা আমাকে ভালোবাসেন সেই কারণেই এই কথাটা বলেন। সবসময় যে খুব ভালো হয় তা তো নয়। গত সপ্তাহে একটা অনুষ্ঠান আমি খুব খারাপ করেছি, আমার নিজেরই মনে হয়েছিল যে আমি অনুষ্ঠান করতে বসে বলেছি আমি পড়াশুনো করিনি আজকে। পড়াশুনো না করলে ভালো লাগে না, আমার মনে হয় না পড়ে আসলে হবে না। ঠিক। তো আমি সবাইকে অনুরোধ করব, যারা বই পড়তে ভালোবাসেন, যদি শান্তিনিকেতন যান, সুবর্ণরেখা, এটি একদম বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে একটি বইয়ের দোকান। সেই বইয়ের দোকানটি হচ্ছে খনি। সেখানে একটু খুঁজে নিতে হবে, নতুন বইও পাওয়া যায়, পুরনো বইও পাওয়া যায়। একটু ধুলো টুলো ঝেড়ে দেখে নিতে হবে। সত্যি আমি যতবার শান্তিনিকেতনে যাই আমি এই দোকানটায় যাই। এবারও গিয়ে আমি বহু বই কিনে নিয়েছি, কালকে ওদেরকে আমি দেখিয়েছি, এবং খুব ভালো ভালো বই আমি পেয়েছি। এবং ওই দোকানে যে দাদা ছিলেন তিনিই আমাকে সাহায্য করলেন, আপনি এই বইটা নিতে পারেন, ওই বইটা নিতে পারেন। তো আমি বারবারই বলি, যারা বই পড়তে ভালোবাসেন ওই দোকানটা একবার ঘুরে আসবেন। এবং এই দোকানের গায়ে যে একটা বোর্ড রয়েছে বহু পুরনো, এটাতে মহর্ষি দেবেন্দ্রনাথের ট্রাস্ট করা এই গল্পটি কিন্তু লেখা রয়েছে বোর্ডটির বাইরে। মানে ওই বইয়ের দোকানটা ক্যাম্পাসের ভেতরে একদম লাগোয়া, ক্যাম্পাস লাগোয়া, ভেতরে একদম বলবো না, ক্যাম্পাস লাগোয়া। আচ্ছা, এখন একটা বিরতির উপরান্তে কিন্তু আমরা শেষ পর্ব নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, স্পন্সর্ড বাই ডক্টর প্লাস ফিনাইল, কীট পতঙ্গ জীবাণু সব এবার কফিন ভর্তি। পাওয়ার্ড বাই একেডি ঘি, co-sponsored by আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। নমস্কার বন্ধুরা, আমি মঞ্জুরি ব্যানার্জি। 24শে ফেব্রুয়ারি সকাল 8টায় সিটিভিএন চ্যানেলে দুখুমিয়া অনুষ্ঠানে আমি আসছি। প্লিজ আপনারা আমার সাথে থাকুন। দুখুমিয়া প্রতি শুক্রবার সকাল 8টায় কাজী নজরুল ইসলামের জীবনের তথ্য ও সঙ্গীতের অনুষ্ঠানটি দেখুন আগামী 24শে ফেব্রুয়ারি একমাত্র সিটিভিএন প্লাসে। মনময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে, একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। ঘর রাখতে সাফ এবার কেউ পাবে না মাফ। ফিনাইলের গুণেই কম্ম কাবার, আরশোলা মশামাছি জীবাণুর বংশ সাবার। উজ্জ্বল ঘর বারান্দা শত গুণে, বালতি জলে 2 ঢাকনা গুনে গুনে। এবার এলো ডক্টর প্লাস হোয়াইট ফিনাইল, যতই করো ফন্দি, কীট পতঙ্গ জীবাণু সব এবার কফিন ভর্তি। এখন ISI মার্কযুক্ত ডক্টর প্লাস ফিনাইল। ফর টেড ইনকোয়ারি 9147139400। আপনার এলাকায় একেডি ঘি যদি না পেয়ে থাকেন, শুধুমাত্র ফোন করুন 9051113815 এই নম্বরে, আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেডি ঘি, বিশুদ্ধতার আর এক নাম। একেডি ঘি এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে। ফ্যাশনেবল কিডস ওয়্যারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস, আ হাউস অফ আবরণ। যোগাযোগ 8100724076। অরেঞ্জেস, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। প্রতিদিনের রবীন্দ্রনাথ, স্পন্সর্ড বাই ডক্টর প্লাস ফিনাইল, কীট পতঙ্গ জীবাণু সব এবার কফিন ভর্তি। পাওয়ার্ড বাই একেডি ঘি, co-sponsored by আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। এবারে আগামী পর্বের সূচনা করে দিচ্ছেন সৌমিদি। বসন্ত, আমাদের রবীন্দ্রনাথের দেশভাবনা, আমি কিছু তথ্য দেবই, এখনও আমার বাকি রয়েছে তথ্য দেওয়া, কিন্তু গান হবে এখন বসন্তের। হ্যাঁ,
কেউ কিন্তু সমালোচনা করবেন না, আমরা এটা জেনে শুনেই করছি। বিষয় থাকবে দেশ ভাবনা, কিন্তু শিল্পীকে আমি বলেছি একটু বসন্তের গান শোনাতে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন ডক্টর প্লাস প্রতিদিনের রবীন্দ্রনাথ, টাইটেল স্পন্সার্স বাই ডক্টর প্লাস ফিনাইল, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সার্স আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। অভিজিৎ, অমিত এবং বিক্রম একদম প্রস্তুত, শব্দ আলো ক্যামেরা পিসার টেলিকাস্টিংয়ের ভাইরাও প্রস্তুত, সমিতিও প্রস্তুত, আপনারা শোনার জন্য প্রস্তুত। চলুন শুরু করি। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার মাধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝাউয়ের দোলে মরমরিয়ায় ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন ধায়, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন ধায়, তোমার প্রজাপতির পাখা আমার আকাশটা মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা, তোমার প্রজাপতির পাখা আকাশটা মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা, তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান, তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার মাধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আহা কি সঙ্গত, অসাধারণ অসাধারণ সঙ্গত। আর মাঝখানে একটা ঝুঁড়ের প্যাটার্ন যা এলো না, হ্যাঁ, মানে এটা সত্যি কথা তাই, মানে এই গানের সঙ্গে অপূর্ব অপূর্ব মনে হলো না যে মানে আমার দারুণ। আমার তো মনে হয় লোকগানের ঝুমুরে যখন হয় না, শরীর কিন্তু দুলতে থাকে, দেখবে তুমি একটা অসম্ভব একটা একদম হিরোল হয়। একদম একদম ঠিক। আচ্ছা, এবারে আমি চলে যাই আমার বিষয়ে, দেশ ভাবনা নিয়ে। জীবনের অন্তিম লগ্ন পর্যন্ত খাঁটি দেশপ্রেমিক রবীন্দ্রনাথ দেশ নেতাদের যে কোনো প্রকার ভ্রান্তি, অপরাধ বা সংকীর্ণ মানসিকতার বিরুদ্ধে যেমন কথা বলেছেন, তেমনই ধিক্কার জানিয়েছেন ব্রিটিশ সরকারের শোষণ, দমন, হিংস্রতাকে। নির্ভীক প্রতিবাদে তার লেখনী সক্রিয় থেকেছে সর্বদা। আবার রবীন্দ্রনাথ ঠাকুরকে বিরূপ সমালোচনাও সহ্য করতে হয়েছে। 1911 সালে তার 50 বছর বয়সের রচনা জনগণ মন অধিনায়ক জয় হয়ে এই গানটি সম্পর্কে অনেকে মন্তব্য করেছিলেন এটি সম্রাট পঞ্চম জর্জের প্রশস্তি করে কবি রচনা করেছেন, কিন্তু বিষয়টি অসত্য। প্রকৃত সত্যটি কি?
প্রকৃত সত্যটি হলো কলকাতায় ২৭তম কংগ্রেস অধিবেশনে গাওয়ার জন্য জাতীয় নেতাদের অনুরোধে তিনি এটি লিখেছিলেন। আর তারপর ১৯৩৬ সালের ২৮শে অক্টোবর কংগ্রেস ওয়ার্কিং কমিটি এই গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেন। রবীন্দ্রনাথ যেমন স্বদেশ ভাবনার সঙ্গে বিশ্বভাবনাকে মিলিয়েছেন, আবার তার সঙ্গে দেশমাতার মহিমা বন্দনা তথা ভারতকে মহামিলনের পূর্ণ অঙ্গন হিসেবে চিহ্নিত করেছেন তার গানে। এ প্রসঙ্গে তার উল্লেখ করার মতো গান বা কবিতা ভারত তীর্থ কবিতার গীতরূপ হেমর চিত্ত পূর্ণ তীর্থে, যেখানে তিনি ভারত চেতনা শীর্ষ স্পর্শ করেছে তিনি এখানে নরদেবতাকে নমস্কার জানাচ্ছেন। কবির এই দেশভাবনাই এখন বিশ্বভাবনায় উত্তীর্ণ হয়েছে। আমি এই প্রসঙ্গে একটা কথা বলি যে এই যে কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে ১৯৩৬ সালে এটিকে ২৮শে অক্টোবর জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়। এই যে কংগ্রেস দলটি, এই দলটি কিন্তু স্বাধীনতার আন্দোলনের রূপকার একটি দল। কারণ বিপ্লবীরা স্বাধীনতার জন্য লড়াই করছে, তারা ছুটছে, ইংরেজ সরকার তার বিরুদ্ধে তারা দাঁড়াচ্ছে একটা ছাতার তলায়। সেই ছাতাটা ছিল কিন্তু কংগ্রেস। আপনারা হয়তো বলবেন যে কেন আমি এই নামটি উচ্চারণ করছি, এটা তো রাজনৈতিক একটা কথা, কিন্তু না, এই এখনকার রাজনীতি যে কংগ্রেস, বিজেপি, XYZ এই কথা তখন আসে না। এই দলটাই একমাত্র দল যারা ইংরেজ সরকার শাসন করছে দেশ, তার বিরুদ্ধে দাঁড়িয়ে বিরোধিতা করছে। এবং তারা কী চাইছে? অন্য কোনো কিছু না, এই দাবি ওই দাবি নয়, স্বাধীনতার দাবি চেয়েছে, আমাদের স্বাধীনতা চাই। এটা একটা বিশাল বড় লড়াই। এর উপলব্ধিটা আমি বলছি যখন আমার গায়ের লোম খাড়া হয়ে উঠছে যে সেই সময় যদি জন্মাতাম হয়তো আমিও বিপ্লবীদের দলে নাম লেখাতাম, যদি এই মানসিকতা আমার থাকতো। তো এই যে দাবিটা তাদের ছিল, আমাদের স্বদেশ চাই, আমাদের নিজস্ব দেশ চাই, তোমরা দূরে যাও, ইংরেজ হাঁটাও, এই যে শব্দটা, এই যে স্লোগানটা, সেখানে রবীন্দ্রনাথও কিন্তু সামিল হয়েছিলেন। তাই আজকে যখন মাঝে মাঝে শুনি না যে মাঝে মাঝে ব্রানি ওঠে এই গানটি নয়, বন্দে মাতরম আসবে, বন্দে মাতরম আনন্দমঠের গান, নিশ্চয়ই জাতীয় সঙ্গীতের সমপর্যায়ের গান, কিন্তু জনগণ মন অধিনায়ক জয় হে এই গানটি যখন গাই আমরা দাঁড়িয়ে, তখন গায়ের রক্ত না টকবক টকবক করে। এবং এই যে দেশপ্রেম, আমাদের দেশের মূল্যবোধটাকে যদি আমরা আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে না ঢোকাতে পারি, এই দেশপ্রেম শব্দটা কিন্তু থাকবে না। আমি সেদিনকে এখনকার প্রজন্মের একটি ২৭ বছরের ছেলের সাথে কথা বলছিলাম, সে বলল আমার তো মনে হয় ইংরেজরা ভালোই ছিল, এখন যদি আমেরিকা এটাকে দখল করে নেয় আমরা অনেক ভালো থাকতে পারবো, আমরা তো বলতে পারবো আমেরিকা সিটিজেন। আর আমাদের পরাধীনতার গল্প, মানে আমি ভেবে পাই না যে কি শিক্ষা দিচ্ছি আমরা, কি বলছি এদেরকে, এরা কি বলছে। যাই হোক, এই অবক্ষয়, এই অবনমন আমাদের দেখতে হচ্ছে। রবীন্দ্রনাথের রাজ্যে, মানে রবীন্দ্রনাথ যে রাজ্যে জন্মেছিলেন, যে আকাশে তিনি আকাশ থেকে বাতাস নিয়ে নিঃশ্বাস নিয়েছিলেন, যে সূর্যের রোদের তাপে তিনি নিজেকে গরম করেছিলেন, সেই রবীন্দ্রনাথের রাজ্যে দাঁড়িয়েও আমাদের এই কথা শুনতে হচ্ছে। লজ্জা আমাদের। চলে যাই গানে বসন্ত। যদিও এটা একটু রাত্রির গান সবসময় গাওয়া যায়, একটু হই হই গান গাইলাম তো, ওই জন্য। আর 3টে গান হবে তো। নিবিড় মাতিমির হতে বাহির হলো, বাহির হলো জোয়ার স্রোতে, শুক্ল রাতে চাঁদের তরণী, শুক্ল রাতে চাঁদের তরণী, নিবিড় মাতিমির
ভাসিছে তরি দোলের নাটে নীরবে হাসে স্বপনে ধরণী উৎসবের অসরণে পূর্ণিমার ফুলেতে গিয়ে উৎসবের অসরণে পূর্ণিমার ফুলেতে গিয়ে ভিড়িল শেষে তন্দ্রাহরণী শুক্ল রাতে চাঁদের তরণী নিবিড় অমাদিমির হতে বাহির হলো জোয়ার স্রোতে শুক্ল রাতে চাঁদের তরণী শুক্ল রাতে চাঁদের তরণী নিবিড় অমাদিমির হতে বাহির হলো। এই যে দেশপ্রেম নিয়ে আমরা কথা বলছি, রবীন্দ্রনাথের দেশ ভাবনা নিয়ে, তিনি দেশকে ভালোবেসেছেন অন্তর দিয়ে, কিন্তু নিজের দেশকে কখনো সর্বশ্রেষ্ঠ দেশ বলে বন্দনা করতে গিয়ে অন্য দেশকে ছোট করা তার স্বভাব বিরুদ্ধ ছিল। পরজাতি বিদ্বেষ বা উগ্র জাতীয়তাবাদ তার নিকট সর্বাগ্রে পরিত্যাজ্য। দেশের মাটিতে তিনি মাথা ঠেকাতে চেয়েছেন ঠিকই, একটি গানে তিনি দেশকে এইভাবে বন্দনা করেছেন। তুমি বলছিলে গানটির কথা যে ওই ভুবন মনোমোহিনী মা, ওই নির্মল সূর্য করজ্জল ধরণী জনক জন জননী। দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা এখানে ফুটে উঠেছে। ভান্ডার পত্রিকায় 1312 সালের মাঘ সংখ্যায় রাজভক্তি প্রবন্ধে তিনি বলছেন, ভারতবর্ষের ইংরেজ হৃদয়ের কারবার কোনোদিন করে নাই, তাহারা এদেশকে হৃদয় দেয়ও নাই, এদেশের হৃদয় চায়ও নাই, দেশের হৃদয়টা কোথায় আছে তাহার খবরও রাখে নাই। রবীন্দ্রনাথের বিশ্বৈক্যবোধই আজকের এই অশান্ত পরিস্থিতিতে হয়ে উঠতে পারে একমাত্র অবলম্বন। আমার কেন জানি না মনে হয় যে রাশিয়া ইউক্রেন যে গণ্ডগোলটা চলছে, যে যুদ্ধের এক চলছে, ইউক্রেন পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে, তবুও ইউক্রেনের যিনি রাষ্ট্রপতি তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন। কিন্তু রাশিয়াও কি খুব ভালো আছে? মানে ধরো আমি একটা দেশ, তুমি একটা দেশ, আমরা লড়াই করছি, তুমি আমার দেশের উপরে হামলা করলে, আমার দেশ নষ্ট হয়ে গেল, কিন্তু তোমার দেশ কি ভালো থাকবে? তোমার দেশের মানুষরা কি ভালো আছে? কারণ তুমি যুদ্ধ করছো, সব কিছুর আগুন মূল্য হচ্ছে। আমার এখানে থাকেন একজন রাশিয়ান, উনি ডগ ট্রেনার, ওর সাথে কথা হচ্ছিল, বলছিল যে আমরা ভালো নেই, আমাদের দেশ ভালো, আমরা যুদ্ধ চাইছি না, মানে ওখানকার সাধারণ মানুষ কিন্তু সত্যি যুদ্ধটা চাইছে না। আসল কথা কি বলুন তো, এই যে অশান্ত একটা পৃথিবীর মধ্যে একটা অস্থিরতা, সেই হচ্ছে কি বলতো লোভ, মানুষের লোভ। যদি লোভের উপরে লাগাম টানানো যেতে পারে তাহলে সব কিছুই শান্ত হতে পারে। তাই আমার নীতি হচ্ছে, আমি যতটুকু পেয়েছি, ঈশ্বর নির্ধারিত আমি যা পেয়েছি, আমি এটাকেই খুব সুন্দর করে বাঁচতে চাই, এটা আমার নীতি। আমি যতটুকু পেয়েছি এটুকুই আমার প্রাপ্তি ছিল, এর বাইরে আমি এর বেশি পাবো না। আমি যেটুকু পেয়েছি, যে কাজের সম্মানটুকু পেয়েছি, যে অর্থ পেয়েছি, যে পরিবার পেয়েছি, এটাই আমি পাবো, এটাই নির্ধারিত, এর বাইরে কিছু পাবো না। সুতরাং এর জন্য আমি আর চাহিদা করব না, তাহলে আমি কষ্ট পাবো। কিন্তু আমি যদি এটাকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি, খুব ভালো থাকতে পারবো। আমার মনে হয় এই ভাবনাটা থাকা দরকার। চলে যাই আবার বসন্তে, কিন্তু বসন্তেই আছে এই গানটা, বসন্তের রিকোয়েস্টের ভিতর থেকে। যাই হোক, দিগো প্রান্তে বন বনান্তে, দিগো প্রান্তে বন
সরোবর তীরে নদীরে নীল আকাশে মলয় বাতাসে নীল আকাশে মলয় বাতাসে ব্যাপিল অনন্ত তব মাধুরী বাস নগরে গ্রামে কাননে দিনে নিষেধে নগরে গ্রামে কাননে দিনে নিষেধে বিকসঙ্গীতে নৃত্য গীত কলনে বিকসঙ্গীতে নৃত্য গীত কলনে বিশ্ব আনন্দিত ভবনে ভবনে বীণাদান রণ রণ ঝঙ্কৃত বীণাদান রণ রণ ঝঙ্কৃত মধুমদ মোদিত হৃদয়ে হৃদয়ে রে মধুমদ মোদিত হৃদয়ে হৃদয়ে নব প্রাণয় উচ্ছ্বসিল আজি নব প্রাণ উচ্ছ্বসিল আজি বিচলিত চিত ঝলিবে বিচলিত চিত ঝলিত মাদন ঝন ঝন ঝলিল মঞ্জিরে মঞ্জিরে বাস হে ভুবন আরেকটি গানই আমরা শুনতে পারবো দিদি, শেষ গানে সেটা যাব। স্বদেশী গাইবো। তো আমি স্বদেশেই শেষ করতে হবে, এই কারণেই বলতে হবে যে অনুষ্ঠানের শেষে আমি একটা কথাই বলবো রবীন্দ্রনাথের কথাতেই, মানে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে, যে আজকের এই অশান্ত উত্তাল পরিস্থিতিতে কবিগুরু তোমার দেশপ্রেম, তোমার শিক্ষায়, তোমার সম্প্রীতির চেতনায় জেগে উঠুক ভারতবাসী এবং তোমার প্রিয় দেশ। মুছে যাক গ্লানি, মুছে যাক ভেদাভেদ, তোমার স্মরণে তাই মন বলে উঠুক হে মোর চিত্তপূর্ণ তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। অনুষ্ঠানের শেষ গান। সকলে ভালো থাকুন, সুস্থ শুভবুদ্ধির উদয় হোক আমাদের রাজনৈতিক নেতানেত্রীদের মনে। আমরা সাধারণ মানুষ নিশ্চয়ই ভোট দেব, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কি পাচ্ছি আমরা? আমরা আদৌ কি পরবর্তী প্রজন্মের জন্য একটা সুস্থ সংস্কৃতি, সুস্থ শিক্ষা স্তর, সুস্থ বাতাবরণ রেখে যেতে পারছি? প্রশ্ন করি। জীবনের একটা পর্যায়ে তো আমরা সকলে পৌঁছেছি, সেই পর্যায়ে দাঁড়িয়ে এই প্রশ্ন করতে ইচ্ছে করে যে বাচ্চাটি আজকে ভূমিষ্ঠ হলো ভারতবর্ষের ভারতীয় নাগরিকত্বে, সে আদৌ কি আগামী দিনে মুক্ত বাতাস পেতে পারে? এই প্রশ্ন রেখে আজকের অনুষ্ঠানের শেষ গান। তুমি খুব ভালো থেকো দিদি, ভালো থেকো তোমরাও, অভিজিৎ, অমিত এবং বিক্রম, ভালো থাকতে হবে। আমি ভালোই থাকি, সব কিছু খারাপের মধ্যেও ভালো থাকি। রবীন্দ্রনাথের মধ্যে থাকো। আমি তো রবীন্দ্রনাথের মধ্যে থাকি একদম। এই যেমন আজকেই আগামীকাল কাজী নজরুল ইসলাম নিয়ে কিন্তু আমার ভাবনা শুরু হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছে প্রায়, কালকে নজরুলের অনুষ্ঠান করব। এইভাবেই আমি গানে গানে থাকি।
তো সকলে ভালো থাকুন আপনারা, সবাইকে ধন্যবাদ। শব্দ আলো ক্যামেরা পিসে টেলিকাস্টিংয়ের ভাইদেরকে ধন্যবাদ, কারণ ওদের একটা নিরলস পরিশ্রমে কিন্তু আমরা এভাবে আপনাদের সামনে আসতে পারি। এবং এই অনুষ্ঠানটা কিন্তু অনেককে ভালো রাখে, অনেককে ভালো রাখে। এবং সব থেকে বড় কথা, আমার পরম প্রাপ্তি যে এই অনুষ্ঠানটি একটি সংশোধনাগারে সকালবেলায় চালানো হয়। এই কথাগুলো, এই গানগুলো তাদেরকে উজ্জীবিত করে। তারা সেখানে যান শাস্তি পাওয়ার জন্য এবং সংশোধন হতে যান। সেখানে আমাদের এই অনুষ্ঠান তারা চালিয়ে দেন। এত চ্যানেল চলে, তার মাঝখানে তারা সিটিভিএন চালান। এটা আমাদের বড় প্রাপ্তি। এবং এক মা ফোন করে বলেছিলেন করিমগঞ্জের, আসামের করিমগঞ্জের, তার ছেলেটি 4 বছর বয়স পর্যন্ত কথা বলতে পারতো, সুস্থ বাচ্চা ছিল। 4 বছর পরে কথা বন্ধ করে দেয় এবং মানসিকভাবে সে এখন অবসাদগ্রস্ত হয়ে পড়েছে। কিন্তু একমাত্র এই অনুষ্ঠানটা যখন ওর মা সকালে চালিয়ে দেয়, সে হাততালি দেয়, হাসে, এই একটা অনুষ্ঠান দেখে। আর সারাদিন তার অন্য কোনো অভিব্যক্তি নেই মুখে। তো আমার মনে হয় যে এই অনুষ্ঠানটা না একটা অন্য একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা একটা লেসেন, এবং এই অনুষ্ঠানটা করতে পারলে না আমার মনে হয় আমি একটা স্বর্গীয় মানে আনন্দ পাই। তো এইটা আমার মনে হয় আমাদের থাকা উচিত, একটা নিজস্ব সময় খুঁজে নেওয়া সকল কিছুর মধ্যে। এর সঙ্গে যারা কানেক্টেড থাকে তারা প্রত্যেকেই নিজেকে একটা অন্যভাবে পায়। তো শেষ গান দিদি চলো। একদম স্বদেশ দিয়ে শুরু হয়, মানে টপিকটাতেই চলে যাই আবার লাস্টে। হ্যাঁ, এটার কথাগুলো তো দারুণ, মানে মনে হয় সকলের মূল মন্ত্র হওয়া উচিত।